গল্পের নাম ওই আকাশটা আমার ছিল। লেখিকা রুকসানা আক্তার, পর্ব সংখ্যা ৭ এবং বোনাস পর্ব। বৃষ্টি কমে গেছে। প্রীতি চারপাশে চোখ বুলিয়ে দেখে চারপাশটা স্বচ্ছ পরিষ্কার। প্রকৃতিতে একটা সজীবতা ভাব চলে এসেছে। বৃষ্টির পানিতে সব ধুয়ে মুছে গাছপালাগুলোর মাঝে একটা সবুজ আভা ছড়িয়েছে। আকাশটাও তাই। সে তার রং বদল করে সাদা মেঘে হামাগুড়ি খাচ্ছে। সে সাদা মেঘের ফাঁক ফোকর দিয়ে সূর্যি মামা তার রোদ ছড়াতে উকিঝুঁকি দিচ্ছে। প্রীতি সেদিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল। তারপর ভেজা কাপড় চোপড় নিয়ে ঠোঁটে গান তুলে বাড়ির রাস্তা ধরে হাঁটা ধরল। পীড়িত শিখাইল মোরে বৈরাগী, আমি থাকতে না পারি সইতে না পারি, থাকতে না পারি সইতে না পারি। বাড়িতে এসে দেখে তার মা নতুন একটা প্রিন্ট শাড়ি পরে আয়নার সামনে বসে বসে সাজুগুজু করছেন। প্রীতি চমকে কাছে দাঁড়ায় বলে, ব্যাপার কি মা, এই সময় তুমি সাজুগুজু করছো যে? কোথাও যাওয়া হচ্ছে নাকি? রহিমা সাজুগুজুর হাত চালিত রেখেই মেয়েকে জবাব দেন, কোথায়? গ্যাংস্টার অয়নের বাড়ি। প্রীতি এবার আরেক দফা চমক খায়। থমথমে গলায় বলে, সেখানে কেন যাবে? হাসপাতালে থাকা অবস্থায় বললাম অয়নের সাথে একটু দেখা করব, তাকে ধন্যবাদ জানাবো। আজ ৭-৭টা দিন পার হলো, তুই এখন পর্যন্ত ছেলেটার সাথে আমাকে একটু দেখা করাতে পারিসনি। তাই ডিসিশন নিলাম আমি নিজেই একা যাব। তোর সঙ্গ খুঁজতে খুঁজতে যুগ চলে যাবে, তারপরও দেখা হবে না। আহা মা, তুমি এত অস্থির হচ্ছ কেন? তুমি তো এখনো ভালো মতো সুস্থ না। আর একটু সুস্থ হও, তারপর আমি নিজেই তোমাকে নিয়ে যাব। তোর আশা আর করি না, সর এখান থেকে। বলেই রহিমা আয়নার সামনে থেকে উঠে দাঁড়ান। তারপর হুলস্থুল করে মেয়েকে বলেন, আমার ব্যাগটা খুঁজে পাচ্ছি না, ব্যাগটা একটু খুঁজে দে তো। প্রীতি জানে তার মাকে এখন আটকানো বড় দায়। তিনি যেটা বলবেন সেটাই করবেন। তাকে এখন বোঝাবে তিনি কোনো বুঝই নেবেন না। এটা বলেছেন এখন করবেন, মানে করবেনই। কাজেই বাধ্য না হওয়া ছাড়া উপায় নেই। কিন্তু তাই বলে অসুস্থ মাকে তো আর রাস্তায় একা ছেড়ে দেওয়া যায় না। কখন কোন বিপদ হয়ে যায় কে জানে। ৪টার দিকে তার নিজেরও একটা টিউশনি আছে। কিছুক্ষণ পর তারও বেরোতে হবে। মাকে তাহলে এর মাঝে অয়নের সাথে দেখা করিয়ে দিয়ে সে না হয় একবারে টিউশনিটা করাতে যাবে। ভেবেই বলল, আমিও যাব তোমার সাথে। লাগবে না তোর যাওয়া, এতদিন বলেছি আর কানে নিস না। এখন আমি রেডি হয়েছি দেখে ঢং করতে আসছিস। আমি একাই যাব, তোর আসতে হবে না। প্রীতি তার মার কথা কানে নেয় না। সে জামা কাপড়ের বাক্সের দিকে হাঁটা ধরে। সে জানে তার মা কথাগুলো প্রচণ্ড অভিমান করে তাকে বলেছে। মনে মনে ঠিকই বলেছে, আয় আমার সাথে আয়, আমার একা একা ভালো লাগে না। প্রীতি বাক্স থেকে একটা জামা বের করে বাথরুমে ঢোকে। তা পরিধান করে বাইরে এলেই রহিমা মেয়ের দিকে এগিয়ে উত্তেজিত গলায় বলে, দেখ তো শাড়িটা আমাকে মানিয়েছে কিনা। শুধু বলছিস কেন, ভালো করে বল। কারণ বড়লোকের বাড়িতে যাচ্ছি, কত বড় বড় মানুষ থাকবে, তারা আমাদের দেখবে। যদি খ্যাত মার্কায় যায় তাহলে কি ভাববে বলতো। অনেক সুন্দর লাগছে তোমাকে, এক কথায় জোস। সাজগোজ ঠিক আছে, বেশি সাজিনি। চোখের নিচে একটু লম্বা করে কালি দিছি, মুখে ফর্সা ক্রিম দিছি, কানে অ্যামিটি দুল দিছি, গলায় অ্যামিটি সীতাহার দিছি। ভাবলাম হাতে একটা ব্রেসলেটও লাগাবো, কিন্তু তোর বাক্সটা থেকে কোনো ব্রেসলেট খুঁজে পাইনি। হাতে একটা ব্রেসলেট লাগালে খুব ভালো হতো, হাতটা এখন কেমন বিদঘুটে বিদঘুটে দেখাচ্ছে। ব্রেসলেট দিতে হবে না, তোমার চুড়িতেই ঠিক আছে। রহিমা মুখটা গুমড়ে ফেলেন। আশ্বস্ত হতে পারছেন না। ওনার মনে হয় একটা ব্রেসলেট লাগালে মন্দ হতো না। মা এবার চলো তো। রহিমা মেয়ের কথায় নড়লেন না। কিছু একটা ভেবে বলেন, আচ্ছা তুই এখানে 1 মিনিট একটু দাঁড়া, আমি পাশের বাসার পারুলের কাছে যাই, ওর কাছে নিশ্চয়ই ব্রেসলেট থাকবে। বলেই রহিমা দ্রুত পদে বেরিয়ে যান। তা দেখে প্রীতির খুব হাসি পায়। তার মার এমন বাচ্চা সুলভ আচরণগুলো তার মাঝে মাঝে খুব ভালো লাগে। তার হঠাৎই মনে হয় তার মা একজন বাচ্চা। কিন্তু আবার যখন তাকে কঠিন কঠিন আদেশ করে, উপদেশ দেয় এবং কড়া নিষেধ করে, তখন প্রীতির মনে হয় তার মা আসলে একজন বাচ্চা না, একজন মা। প্রীতিও তার মার কিছু স্বভাব পেয়েছে।
যখন তখন বাচ্চামো স্বভাব করে বসে। এই যেমন অয়নের সামনে গেলে একদম বাচ্চা হয়ে যায়। এর মধ্যে রহিমা চলে আসেন। হাতে সবুজ সঙ্গের পুঁথির একটা ব্রেসলেট লাগাতে লাগাতে বলেন, এবার চল। দুজনে হাঁটা ধরে। দুজনে অয়নের বাড়িতে এসে দেখে অয়ন নেই। অয়নের বাসায় ফিরতে ফিরতে রাত 10টা বেজে যাবে। এখন বাজে 4টা 20 মিনিট। তাদের পক্ষে এত সময় অপেক্ষা করা কি সম্ভব? সম্ভব না। রহিমার মনটা খারাপ হয়ে যায়। কত আশা করে এসেছে, এসে যদি এরকমটা হবে তাহলে কেমন লাগে? মার মলিন মুখটার দিকে তাকিয়ে প্রীতি বলে, মা, মন খারাপ করো না। ওই অয়ন একদিন তোমার সাথে দেখা করতে দেখো, ঠিক তোমার বাসায় যাবে। তুই শিওর কীভাবে ও আমাদের বাসায় আসবে? আসতেও পারে, অসম্ভব বলে কিছু নেই। রহিমা এ কথার পিঠে আর কিছু বললেন না। অন্য প্রসঙ্গ টেনে বললেন, আমি বাসায় যাব এখন, আমাকে একটা রিক্সা ঠিক করে দেয়। প্রীতি রহিমাকে একটা রিক্সা ঠিক করে দেয়। রহিমা রিক্সাতে চড়ে বাসায় ফিরে যায়। আর প্রীতি তার টিউশনির দিকে হাঁটা ধরে। প্রীতি টিউশনি শেষ করতে করতে মাগরিবের আজান পড়ে দেয়। আজ দেরি করে টিউশনে যাওয়ার কারণে এতটা দেরি হয়েছে, নাহলে সন্ধ্যের আগেই বাসায় ফিরতে পারতো। প্রীতি শুনশান রাস্তা দিয়ে হাঁটছিল। মনে তার ভয়, কারণ আশেপাশে তেমন লোকজনকে দেখতে পাচ্ছে না। সে ঘড়ির দিকে তাকায় আর গলিটা কখন শেষ হবে সেই ভেবে ভেবে দ্রুত পা বাড়ায়। কিন্তু ভয়টা তার সেখানে জেঁকে বসে। সামনেই তাকিয়ে দেখতে পায় দুইটা ছেলে সরু হয়ে দাঁড়িয়ে আছে। তাদের চোখ মুখ লালসায় ভরা। তারা পৃথিবীর দিকে লালসা চোখে তাকিয়ে আছে। এরা যে পৃথিবীর উপর যে কোনো মুহূর্তেই ঝাঁপিয়ে পড়তে পারে, এতে প্রীতি নিঃসন্দেহান। এখন শুধু তার নিজেকে বাঁচানোর চেষ্টা। সে পাশ ফিরে ভেতরে একটা গলির মধ্যে ঢুকে যায়। ছেলে দুটো তাদের শিকারীকে কিছুতেই হাতছাড়া করবে না ভেবে পৃথিবীর পিছন পিছন দৌড় লাগাতে থাকে। পৃথিবীর পেটের ভেতর যত দোয়া ছোড়া যা আছে সব তটস্থ মুখস্থ করতে করতে সে তুখোড় দৌড়ে উপর থাকে। দৌড়াতে দৌড়াতে সে যেন পা পিছলে পড়ে যায়। এই বুঝি ছেলেগুলো তাকে ধরে ফেলবে, এই বুঝি সে শেষ হয়ে যাবে। মনে হাজারো ভয়, হাজারো সংশয়। এসব ভাবতে ভাবতে হঠাৎ সে অনেকগুলো মানুষের সামনে এসে পড়ে। মানুষগুলো গোল হয়ে দাঁড়িয়ে তাদের মাঝখানে কোণে এক ব্যক্তির কথা শুনছে। কথা বলার প্রতিটি শব্দের ব্যক্তিকে প্রীতির খুব পরিচিত লেগে যায়। লোকগুলোর ভিড় ঠেলে দেখে অয়ন। অয়নকে দেখা মাত্রই প্রীতির মনের সব ভয় ডর এক মুহূর্তে উধাও হয়ে যায়। সে এক সপাটে দৌড়ে অয়নের বুকের উপর যেয়ে পড়ে। কান্না মিশ্রিত গলায় বলে, প্লিজ আমাকে বাঁচান, প্লিজ ওদের হাত থেকে আমাকে বাঁচান। একটা মেয়েকে অয়নের বুকের উপর এভাবে পড়তে দেখে সেখানের উপস্থিত থাকা সবগুলো লোকই খুব অবাক হয়। তারা বড় বড় চোখ করে পৃথিবীর দিকে তাকিয়ে থাকে। অয়ন সবার দিকে চোখ নাড়িয়ে তাকাতেই সবাই মুহূর্তে মাথাটা নিচু করে ফেলে। তারপর অয়ন ভিড় অতিক্রম করে একদম পিছনের দিকে তাকায়। লম্বা মতন কালো দুইটা ছেলে ভয়ে ভয়ে মনে অয়নের দিকে তাকিয়ে আছে। তারাই যে প্রীতিকে ধরতে চেয়েছে অয়ন তা বুঝতে পারে। সে তার একটা লোককে ইশারা করতেই তার লোক ছেলে দুটোকে শুরু করে ধরে ফেলে। শুরু করে মার, গালে থাপড়াতে থাকে, কান মুচড়ে দিতে থাকে, পিঠে পাছায় কিল ঘুষি লাথি আর কত কি। শেষবার একেবারে নাক ফাটিয়ে দেয়। ছেলে দুটো কাঁদতে কাঁদতে বলে, ভাইজান, আর কখনো এরকম করব না, আমাদের ক্ষমা করে দেন, দয়া করে ক্ষমা করে দেন, আপনার কাছে হাত জোর করছি। অয়ন প্রীতিকে তার থেকে আলতো ছাড়িয়ে নেয়। তারপর ছেলে দুটির দিকে এগিয়ে তাদের গেঞ্জির কলার খামতে ধরে। তারপর বজ্রকণ্ঠে বলে, তোদের আমি পরে দেখাবো, মাত্র তো একটু মায়ের দিলাম, এতেই কাহিল, বাকি মায়ের তো এখন শুরু হবে। বলে অয়ন তার শার্টের নিচ থেকে একটা গুলি বের করে তার ছেলে দুটির পেটে তাকিক করতেই ছেলে দুটো রক্তে রঞ্জিত হয়ে মাটিতে লুটে পড়ে আর অমনি শ্বাসবদ্ধ হয়ে মারা যায়। তা দেখে প্রীতি খুব ভয় পেয়ে যায়। সে অয়নের এমন হিংস্র মুখ এর আগে কখনোই দেখেনি। অয়ন এতটা ভয়ঙ্কর হতে পারে তা প্রীতি কোনো কালেই ভাবেনি। সে যেন এটা একটা স্বপ্ন দেখলো, খুবই বাজে একটা স্বপ্ন। তার চোখ মুখ অন্ধার হয়ে যায়। চারপাশে সে ঝাপসা দেখতে থাকে। সে যেন এক্ষুনি নিচে পড়ে যাবে, এক্ষুনি জ্ঞান হারাবে, এক্ষুনি মারা যাবে। টলতে টলতে নিচে পড়ে যেতে নিলেই অয়ন দৌড়ে এসে প্রীতিকে এক হাতে আঁকড়ে নেয়। চলবে, ওই আকাশটা আমার ছিল। লেখিকা রুখসানা আক্তার, বোনাস পর্ব। তুলতুলে সাদা বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে আছে প্রীতি। তার মাথার ছোট্ট ছোট্ট চুলগুলো বাতাসের গতিতে বারবার দুলে উঠছে। সাথে গোলাপি ভেজা ঠোঁট দুটো। অয়ন দুই হাত ভাঁজ করে বিছানার এক কোণে দাঁড়িয়ে পৃথিবীর দিকে স্থির চাহনিতে তাকিয়ে আছে।
খুব বেশি ভয় পেয়েছে মেয়েটি, যার কারণে সেন্স হারিয়ে ফেলেছে। ডাক্তার বলেছে আগামী 4-5 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরতে পারে। কিছুক্ষণ আগেই হলো প্রীতিকে ডাক্তার দেখে গেছে, এখন প্রীতি অয়নের বাসায় আছে। প্রীতির জ্ঞান ফিরলে অয়ন প্রীতিকে বাসায় পাঠাবে। ভাই, আপনার কফি। অয়ন পাশ ফিরে তাকায়, দেখে রিফাত কফি নিয়ে এসেছে। প্রীতি সেন্স হারানোর পর থেকেই তার মাথাটা প্রচণ্ড মাথা ধরেছে, তাই রিফাতকে দিয়ে 1 মগ কফি বানিয়ে আনায়। অয়ন এগিয়ে রিফাতের হাত থেকে কফির মগটা হাতে নেয়, তারপর দরজা থেকে কিছুটা সরে এসে ভ্রু যুগল কুঁচকে কফিতে চুমুক লাগায়। এক ডোক গিলতেই রিফাত বলে ওঠে, ভাই কফিটা কেমন হয়েছে? অয়ন জবাব দেয় না, সে আবার কফিতে চুমুক লাগায়। রিফাত আবারও বলে ওঠে, ভাই বলেন না কেমন হয়েছে? তোমাকে আমি কি এখন কফির মেটেরিয়ালস ব্যাপারে কিছু জিজ্ঞেস করেছি? না ভাই। তাহলে আগ বাড়িয়ে জিজ্ঞেস করছো কেন? জানোই তো আমি বেশি কথা বলতে পছন্দ করি না। সরি ভাই, আসলে ভাই ভাবলাম চিনি টিনি আবার কম হলো কি না। যাও এখন। রিফাত মাথাটা নুয়ে চলে যায়। অয়ন কফিটা শেষ করে মগটা টি টেবিলে রাখে, তারপর সালমাকে ডাক দেয়। সালমা এই বাড়িরই একজন গৃহকর্মী। তার কাজ প্রতিটা রুম, রেলিং, জানালা এবং দরজা মোছা, অর্থাৎ মোছামুছির কাজ। মোছামুছিতে সে খুবই পারদর্শী, অত্যন্ত নিখুঁতভাবে করে সব। এর জন্য অয়ন খুশি হয়ে তাকে মাসের বেতনের পাশাপাশি এক্সট্রা টাকাও বাড়িয়ে দেয়। সালমা এসে বলে, জি সাহেব বলেন। প্রীতির দিকে অ্যালার্ট থেকো, ওর জ্ঞান ফিরলে আমাকে ডাক দিও, আমি পাশের রুমে আছি। আচ্ছা ভাইজান। অয়ন পাশের রুমে এসে একটা সিগারেট ধরায়, তা মুখে নিয়ে হাঁ করে বড় একটা ধোঁয়া ছেড়ে চেয়ারে আবার মাথাটা এলিয়ে দেয়। ইদানিং তার কেন জানি কোনো কিছুই ভালো লাগছে না, সব কিছুই খুব উলটপালট লাগে। এমনটা শুধু প্রীতিকে দেখলেই অনুভূতি হয়, অথচ এর আগে কত শত মেয়েকে সে দেখেছে, তাদের কাউকেই তার ওরকমটা ফিল হয়নি। বাচ্চা মেয়ের মতো ফুটফুটি কথা বলে, অতি সাধারণ তার চলাফেরা, তারপরও মেয়েটির সব কিছুই তার ভালো লাগে। সে জানে না কেন এতটা ভালো লাগে। কখনো নিজেকে সে খুঁটিয়ে দেখে না, খুঁটিয়ে দেখতে প্রয়োজনবোধও করে না। সে তার অনুভূতিকে শুধু যন্ত্র মনে করে, কারণ যন্ত্রের যেমন অনুভূতি নাই, মায়া নাই, ভালোবাসা নাই, আবেগ নাই, ঠিক তারও সেম। ভাবতে ভাবতে অয়ন আরেকটা সিগারেটের ধোঁয়া ছাড়ে, তারপর আবার আরেকটা সিগারেট হাতে নেয়, তারপর আবার ধোঁয়া ছাড়ে। এভাবে করতে করতে পুরো একটা প্যাকেট শেষ করে, তারপর আবার আরেকটা প্যাকেট হাতে নেয়। এভাবে তার সিগারেটের পিছনে 2 ঘন্টায় ব্যয় হয়ে যায়। এত সিগারেট সে কীভাবে খেতে পারে তা নিজেও জানে না। এই নিয়ে অয়ন মাঝে মাঝে নিজেকে নিজেই প্রশ্ন করে, তারপর প্রশ্নটি নিয়ে অনেকক্ষণ ভাবে। কিছু সময় ভাবার পর একটা উত্তর বের করে, পৃথিবীর একাকিত্ব মানুষগুলোই সব থেকে বেশি সিগারেট খায়, কারণ সিগারেটের নিকোটিন তাদের মনের কষ্ট দূর হয়, ভুলে যায় তারা তাদের অতীত, বাঁচতে শেখে নতুন করে। এই সিগারেট আছে বিদায় তারা সুখে আছে, উৎসাহ পায় নতুন করে বেঁচে থাকার। ঠিক তখনই পাশের রুম থেকে সালমা দৌড়ে আসে, এসেই বলে, সাহেব সাহেব প্রীতি ম্যামের জ্ঞান ফিরেছে। সালমার কথায় অয়ন তার হাত ঘড়িটির দিকে তাকায়। সময় এখন রাত 9:40, অর্থাৎ দীর্ঘ 4 ঘন্টা পর প্রীতি জ্ঞান ফিরেছে। অয়ন তরহর প্রীতির কাছে যায়, গিয়ে দেখে প্রীতি পিটপিট করে চারপাশে তাকাচ্ছে। সে আন্দাজ করতে চাইছে সে আসলে এখন আছে কোথায়। অয়ন তীব্র গলায় ডাকে, প্রীতি প্রীতি। প্রীতি অয়নের কথা শব্দ শুনে অয়নের দিকে তাকায়। অয়নকে দেখে তার চোখ মুখ প্রশ্নবিদ্ধ হয়ে যায়। অয়ন মুচকি হেসে বলে, তুমি এখন আমার বাসায় আছো। প্রীতি মুহূর্তে শোয়া থেকে উঠে বসে। এতক্ষণে নিস্তব্ধতা ভেঙে প্রীতি বজ্র গলায় বলে ওঠে, আপনার বাসায় আমাকে কেন এনেছেন? তুমি সন্ধ্যের দিকে চৌরাস্তা মোড়ে সেন্সলেস হয়ে পড়েছিলে। সিদ্ধান্ত নিলাম তোমাকে তোমাদের বাসায় নিয়ে যাব, কিন্তু পরে ভেবে দেখলাম চৌরাস্তা মোড় থেকে তোমাদের বাসাটা খুব দূরে। তোমার মেডিসিন দরকার আর্জেন্টলি, যেটাই তোমাদের বাড়ি গেলে খুব দেরি হয়ে যাবে। পাশে যেহেতু আমার বাড়ি, তাই এখানে নিয়ে এলাম। আপনার মতো একটা খুনির বাসায় আমাকে কেন নিয়ে এসেছেন? আপনার মতো খুনির বাসায় আমি থাকতে চাই না। ঘেন্না লাগে আপনাকে আমার, এবং ভয়ও লাগে। প্লিজ আমার সামনে থেকে যান। তাদের প্রাপ্যটা তাদের দিয়েছি, তারা এটারই প্রাপ্য ছিল। মেয়েদের একটু উত্ত্যক্ত করছে বলে তাদের একেবারে খুন করা লাগবে? আপনাকে আমি যদি কঠিন কিছু বলি তাহলে তো আপনি আমাকেও খুন করে ফেলবেন, কারণ আপনার ভিতরে মায়া দয়া বলতে কিচ্ছু নেই। আপনি একটা জানোয়ার থেকেও খারাপ। জানোয়ার শব্দটা শোনা মাত্রই অয়ন খুব জোরে পিঠির গালে একটা চর বসিয়ে দেয়। চেঁচিয়ে বলে ওঠে, এই মেয়ে, তুই আমার থেকে বেশি জানিস, বেশি বুঝিস? ওই 2টা ছেলে কে চিনিস তুই? চিনিস না। এরা ওই এলাকার মস্ত বড় 2টা বখাটে এবং দর্শক। ওখান থেকে প্রায়শ মেয়েরা যাতায়াত করলে ওরা মেয়েদের উত্ত্যক্ত করে। এমনকি এমন অনেক আগের সূত্র আছে, এরা মেয়েদের
এদের আমি অনেক খুঁজেছি, পাইনি। তোমার মাধ্যমে ভাগ্য ভালো কাল খুঁজে পেয়েছি। এরকম বখাটেদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ব্যাস, ফিনিশড। বলে অয়ন রাগ রাগ চোখে প্রীতির দিকে তাকায়, দেখে প্রীতি মাথা নুয়ে গালে হাত রেখে অনবরত চোখের পানি ফেলছে। অয়ন এবার তার হাতের দিকে তাকায়, যে হাত দিয়ে সে প্রীতিকে চড় মেরেছে, হাতের দিকে তাকাতে তার রাগটা আরও চড়ে যায়, তাও তার নিজের উপর। সে এবার বুঝতে পারে প্রীতির গায়ে হাত তুলে সে খুব অন্যায় করে ফেলেছে, যেটা তার করা একদমই উচিত হয়নি। তার রাগ কেন এত বেশি? কেন কেন কেন? এই রাগটার জন্য তার সবশেষ। আজ সহ প্রীতির গায়ে মোট সে 2 দিন হাত তুললো। কীভাবে পারলো? কীভাবে সে এতটা নির্দয় হতে পারলো? ভেবেই প্রচণ্ড দিশেহারা মনে অয়ন ধপাস করে প্রীতির সামনে বসে পড়ে। ব্যথিত গলায় বলে ওঠে, এই প্রীতি, কাঁদবে না, একদমই কাঁদবে না। প্রীতি, শুনেছ না? শুধু চোখের পানি ফেলছো। তা দেখে অয়ন আবার হতাশ হতাশ কণ্ঠে বলে, আম সরি প্রীতি, আমি একদমই কন্ট্রোলে ছিলাম না। আমি ইচ্ছে করে এরকম করিনি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, নাহলে আমাকে চড় মারো। তোমার গায়ে সর্বশক্তি দিয়ে চড় মারো, মারো মারো। প্রীতি এবার অয়নের দিকে তাকায়, তাকিয়ে থেকে তার ভেজা গলা গাল মুছে নেয়। তারপর বিছানা থেকে নেমে বলে, কাউকে আমার চড় মারার ইচ্ছে নেই। আমি এখন বাসায় যাব, প্লিজ আমাকে বাসায় দিয়ে আসুন। আমার আর এখানে ভাল লাগছে না। অয়ন এই কথায় আর কোনো প্রত্যুত্তর করলো না। সে নৈশব্দে প্রীতির কথা মেনে নেয়। তারপর সে নিজেই প্রীতিকে বাসায় ছেড়ে দিতে আসে। তবে গাড়িতে থাকা অবস্থায় দুজন দুজনের সাথে একটুখানি কথা বলেনি। যখন প্রীতি গাড়ি থেকে নামে তখন প্রীতি অয়নের দিকে ফিরে বলে, আমাদের বাসায় ঢুকবেন না? অয়ন দুপাশ মাথা নেড়ে বলে, আজ নয়, আর একদিন যদি যাব। তুমি বাসায় যাও, সবাই হয়তো চিন্তা করছে। টেক কেয়ার। বলে অয়ন গাড়ি স্টার্ট করে প্রীতির সামনে থেকে চলে যায়। প্রীতি অয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে আর মনে মনে বলে, অয়ন, আমি তোমার উপর একদমই রাগ করিনি। তবে তোমাকে আইন নিজে হাতে তুলে নেওয়ার তো আমি মেনে নিতে পারছি না। প্রীতি ঘরে ঢোকা মাত্রই রহিমা এবং পেয়ারা বেগমের চোখ আনন্দে ছলছল করে ওঠে। তৎক্ষণাৎ বসা থেকে দাঁড়িয়ে যান। তাদের ভাবভঙ্গিমা বলছে তারা এতক্ষণে প্রীতির জন্য ভীষণ চিন্তায় ছিলেন। রহিমা এগিয়ে এসে বললেন, মা, তুই এতক্ষণ কোথায় ছিলি? গ্যাংস্টার অয়নের বাসায়। এই কথা শুনে রহিমা যেন আকাশ থেকে পড়লেন। সেম পেয়ারা বেগমও দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে ইশারায় ইঙ্গিত করে বলেন, মেয়ে এসব কি বলছে? পেয়ারা ইশারায় উত্তর করে, আমিও বুঝতেছি না। প্রীতি, ওই বাসায় কেন গিয়েছিলি? কী জন্যে? এখন এত কিছু বলতে পারবো না মা, আমার ভীষণ ক্লান্ত লাগছে, একটু ঘুমাবো। বলে প্রীতি রহিমা এবং পেয়ারা বেগমকে পাশ কেটে সোজা নিজের রুমে চলে আসে। প্রীতি তার রুমে ঢোকার পর রহিমা বলে, মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, কিছুই বুঝতেছি না। চলবে।